করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা শ্রদ্ধা জ্ঞাপন করলেন, সাংসদ বিধায়করা তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরো দেবজ্যোতির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল সকাল 8:20 বালিগঞ্জের পাম এভিনিউর বাড়িতে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2011 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। আজ শেষ শ্রদ্ধায় সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার মৃত্যুর খবর শোনার পরেই পাম এভিনিউর বাড়িতে গেছিলেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, সরকারের পক্ষ থেকে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন। সেই মতোই আজকে সকালে বুদ্ধদেব ভট্টাচার্য তার মরদেহ নিয়ে আসা হয়েছিল বিধানসভায়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন, বিধানসভার স্পিকার উপস্থিত ছিলেন, সিপিএম এর পক্ষ থেকে সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব, এবং কংগ্রেসের পক্ষ থেকেও অসিত মিত্র উপস্থিত ছিলেন। আজকে বিধানসভা কিন্তু একটা মৃত্যু সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় মিলিয়ে দিয়েছিল। সেখানে হঠাৎই তাল কাটে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে। শুভেন্দু অধিকারী প্রতিটি পা ফেলেন, সব জায়গাতেই তিনি রাজনীতি খোঁজেন। আজও বুদ্ধদেব ভট্টাচার্যর মৃতদেহ যখন বিধানসভা এসেছিল সেখানে তিনি মাল্যদান করেন, শেষ শ্রদ্ধা জানালেন, এবং তার স্মৃতিচারণ করতে যে মন্তব্য করলেন তাতেই তাল কাটে। সব জায়গাতেই রাজনীতি করতে গেলে যা হয় সেই ঘটনায় আজকে শুভেন্দু অধিকারী ঘটিয়ে ফেললেন। তিনি বললেন তার স্মৃতিচারণা করতে 2007 সালে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে তিনি দেখা করেছিলেন বিধানসভার অভ্যন্তরে। বিধানসভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন রাজ্যপালের ভাষণের উপর। সেই বক্তব্য নাকি তার খুব ভালো লেগেছিল, সেই জন্যই তাকে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2007 সালে তাকে হাত নেড়ে বিধানসভায় ডেকেছিলেন। সেখানে তিনি গেছিলেন, এবং যেহেতু দলের নেতৃত্বকে তিনি জানিয়ে যাননি, সেই জন্যই নাকি তাকে আর বিধানসভাতে কোনো রকম বক্তব্য রাখতে দেননি তৃণমূল কংগ্রেস। সব জায়গাতেই একটা রাজনীতি খোঁজেন এই শুভেন্দু অধিকারী। আজকেও তিনি রাজনীতির বাইরে বেরোতে পারলেন না। তিনি এইরকম একটি শোকময় মুহূর্তকে সেই রাজনীতির কালিমালিপ্ত করে ফেললেন। যেমন প্রতিটি মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তারা রান্নাঘরেও রাজনীতি খোঁজেন, এবং সেই মতোই কিন্তু আজকেও শুভেন্দু অধিকারী সেই রাজনীতিটাই করে ফেললেন। শুভেন্দু অধিকারীর একটা পুরনো স্বভাব আছে, তিনি যে দলে থাকেন সেই দল থেকে অন্য দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা, শুভেন্দু বাবুর কাছে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। আপনি বিরোধী দলনেতা, যদি আপনার চিফ হুইপ শঙ্কর ঘোষ বা অন্য কোনো বিধায়ক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাকে আড়ালে রেখে যোগাযোগ করে বা তার সঙ্গে কথা বলে, আপনি কিভাবে বিষয়টি নেবেন? আপনি বিধানসভার একজন সদস্য ছিলেন সেই সময় আপনাদের দলের পরিষদীয় নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আপনাকে যখন বুদ্ধদেব ভট্টাচার্য ডেকেছিলেন আপনার দলের অনুমতি নিশ্চয়ই নেওয়া উচিত ছিল। আপনি সেই অনুমতি নেননি, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন। তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা দারুণ লড়াই চলছে। সেই সময় রাজনৈতিক লড়াই যথেষ্ট জমে উঠেছে। সেবারই বুদ্ধদেব ভট্টাচার্য শেষবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2011 সালে 34.5 বছরের বাম সরকারের অবসান ঘটেছিল। সেই রকম একটি রাজনৈতিক লড়াই যখন চলছে তখন আপনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে গেলেন,
তৎকালীন আপনার দল নিশ্চয়ই প্রশ্ন খুঁজবেন, এবং যখন কোনো নেতা অন্য একটি রাজনৈতিক দলের প্রথম সারির নেতৃত্বের সঙ্গে দেখা করবেন, দলের অনুমতি অবশ্যই তার নেওয়া উচিত। সেই জায়গাতে আপনি যে ভুলটি করেছিলেন সেটি কিন্তু আজকে বিধানসভার এইরকম একটি শোকবিহ্বল পরিবেশের মধ্য দিয়ে যেভাবে সংবাদ মাধ্যমের কাছে বললেন, তা কিন্তু অন্য বার্তা যাচ্ছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। না, আমার এই বিধানসভা গেটে একটা অভিজ্ঞতা আছে। 2007 সালের 7ই জানুয়ারির পরে মহাকরণে তার আত্মসহায়কের মাধ্যমে আত্মসহায়ক ধরিয়ে দিতেন। আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন রিগার্ডিং নন্দীগ্রাম এবং তার আগে হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনের বিষয়ে অ্যাজ এ মুখ্যমন্ত্রী, অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা তিনি আমার সঙ্গে বলেছেন। 2007 সালের 12ই মার্চ রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং সেখানে আমাকে তৎকালীন আমার দলের পক্ষ থেকে বলার সুযোগ দেওয়া হয়েছিল 20 মিনিট। তা আমার বক্তব্য উনি সেদিন হাউসে এসে শুনেছিলেন। সাধারণত মুখ্যমন্ত্রী বা লিডার অফ দি হাউস তিনি লিডার অফ অপোজিশনের স্পিচ শোনেন এবং রিপ্লাই দেন, কিন্তু প্রথম তিনি সেদিন শুনেছিলেন। কেন শুনেছিলেন আমি জানি না। আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত পিছে ডেকেছিলেন, হাত দিয়ে, এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম। তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময়ে বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলবন্দি আছেন তৎকালীন তৃণমূলের যিনি লিডার অফ দ্য লেজিসলেচার পার্টি ছিলেন, লিডার অফ দ্য অপোজিশন, সেই 30 সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি। এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম, কারণ তখন উনি ডক্টরেট হননি, পরে ভুয়া ডক্টরেট করেছেন। তখন পার্থ চ্যাটার্জি নাম ছিল। সেই পার্থ চ্যাটার্জির কাছে নির্দেশ এসেছিল আমাকে যাতে আর বলতে না দেওয়া হয়, এবং 2007-এর 12ই মার্চ থেকে তৃণমূল কংগ্রেস অলিখিতভাবে 2009-এ আমি বিধানসভা থেকে পদত্যাগ না করা পর্যন্ত, আমি এমপি হয়ে গেলাম 1,73,000 ভোটে, তার আগে পর্যন্ত আমাকে আর কোনো সেশনে তৃণমূল কংগ্রেস বক্তার তালিকায় রাখতো না। আমার অপরাধ একটাই ছিল যে আমি লিডার অফ দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি, তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া কাউকে জিজ্ঞেস না করে সরাসরি বুদ্ধবাবুর সঙ্গে ডেকে ফেলেছেন। আমি চলে গেছি। আমি তখন জুনিয়র এমএলএ, ফার্স্ট টাইম ইলেক্টেড। আমি চলে গেছি। এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল। সেইটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রতিটি পা ফেলেন রাজনীতির উদ্দেশ্য ভেবে। যেভাবে গত কয়েকদিন আগে তিনি দিলীপ ঘোষকে বিধানসভায় তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলেন, সে নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু যেভাবে দিলীপ ঘোষের জন্মদিন তিনি আবার নতুন করে 1 আগস্ট করলেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে। কারণ গত কয়েকদিন আগে যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই সময় বর্ধমানেও তিনি তার জন্মদিন পালন করেছিলেন। ঠিক 3 মাস পরে আবার তিনি বিধানসভায় এলেন এবং তার ঘটা করে আপনি জন্মদিন পালন করলেন। একটা মানুষের জন্মদিন কটা হয় তা নিয়ে কিন্তু যথেষ্ট কটাক্ষ শুনতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আজকেও বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ যখন বিধানসভায় এসেছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর পক্ষ থেকে বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারপরে বিধানসভার গেটে দাঁড়িয়ে আপনি সেই রাজনীতির কথাই বলে ফেললেন। আপনার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, আপনি তৃণমূল কংগ্রেসে থাকার সময় যখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, একাধিক জেলার দায়িত্বে ছিলেন, সেই সময় নাকি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখতেন। এটা কি আপনার রাজনৈতিক স্বভাবের মধ্যে পড়ে, নাকি সংকীর্ণতা, নাকি আপনি সৌহার্দ্য বা সৌজন্যর কথা বলবেন? তবে যাই হোক, আজকের দিনটা শুভেন্দু অধিকারী আপনি এড়িয়ে চলতে পারতেন। যেভাবে আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে সমস্ত রাজনৈতিক দল এক হলো, গতকাল থেকে যে ছবি দেখা গেছে যে একজন ট্র্যাজিক নায়ক বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যু কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল। গতকাল তার পাম এভিনিউর বাড়িতে যে ছবি দেখা গেছিল, সেখানে ডান বাম সমস্ত রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পিস ওয়ার্ল্ড, সেখানেও সমস্ত রাজনৈতিক দলের উপস্থিত ছিলেন। আজকে বিধানসভার অভ্যন্তরেও কিন্তু দেখা গেল সেই একই ছবি। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যর জীবনটা এরকমই ছিল যে তিনি তার প্রশাসনিক কাজকর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে, তার বেশ কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যর সততা নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। সেই জন্যই বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরে এত মানুষ একসাথে পা মিলিয়েছিলেন তার শেষ শ্রদ্ধায়, কিন্তু শেষ শ্রদ্ধা বিধানসভায় কিন্তু তাল কাটলো আপনার একটি বক্তব্যের জন্য। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।